আগের দিন আমরা অনুশীলনী 4 অবধি করেছি। আজকে আমাদের অনুশীলনী 5 করার কথা। তো চলো আমরা এক এক করে অনুশীলনী 5-এর প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। এই প্রশ্নগুলোর উত্তর সহজ, তাই আমি এই প্রশ্নগুলোর উত্তর খাতায় কোয়েশ্চেন সমেত লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কোনটি? তাহলে আমরা কি লিখব? ক্ষুদ্রতম জোড় সংখ্যা সমান 2। ঠিক আছে, এরপর 2-এর দাগে দেখো কি বলছে, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা সমান 1। 3-এর দাগের কি কোশ্চেন রয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্র ও বৃহত্তম জোড় সংখ্যা দুটি কি কি? তাহলে আমরা লিখব 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম জোড় সংখ্যা সমান কি না 10। আবার এখানে আছে 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম জোড় সংখ্যা, এটি কত না 98। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম ও বৃহত্তম বিজোড় সংখ্যা দুটি কি কি? দেখো 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা 11। আবার 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম বিজোড় সংখ্যা সমান কত হবে না 99। তারপরের কোশ্চেন দেখো 5-এর দাগের, 1 থেকে 20-র মধ্যে কতগুলি বিজোড় সংখ্যা আছে? তাহলে আমরা এরকমভাবে লিখব, 1 থেকে 20 অবধি বিজোড় সংখ্যাগুলি হলো কত? প্রথমে হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 আর 20 পর্যন্ত যেহেতু বলেছে 19-এর পরে 20 হচ্ছে জোড়, অতএব এই কটা হচ্ছে সংখ্যা। তাহলে কতগুলি হলো? 1টি, 2টি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সংখ্যা কটি? তাহলে টোটাল 10টি। ঠিক আছে, তারপর দেখো 6 দাগে 30 ও 40-এর মধ্যে কয়টি বিজোড় সংখ্যা আছে? 30 ও 40-এর মধ্যে বিজোড় সংখ্যা আছে কটা? এখানে আমরা লিখবো, দেখো পরপর একটা করে ঘর বাদ দিয়ে আমরা জানি, তাহলে 30-এর পরে হচ্ছে 31 হচ্ছে বিজোড়, 32 বাদ দিয়ে 33, 34 বাদ দিলে 35, 36 বাদ দিয়ে 37, 38 বাদ দিয়ে 39। কটি? 1, 2, 3, 4, 5 আছে 5টি। ঠিক আছে, এখানে যেমন 10টি, এখানে হচ্ছে 5টি। তারপর কি রয়েছে দেখো 7-এর দাগের কি বলছে না, 101 সংখ্যাটি জোড় না বিজোড়? আমরা জোড় না বিজোড় কীভাবে বুঝবো? কোনো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা হচ্ছে জোড়, আর যদি ভাগশেষ থাকে তাহলে বিজোড়। তাহলে আমরা এটাকে ভাগ করি, দেখো 2 5 10, নিচে চলে এলো 1, তাহলে ভাগশেষ আছে, তার মানে 101 বিজোড়।
সংখ্যা। আটের দাগে দেখো কি বলছে, এখানে আমরা রাফের মধ্যে করব। যে কোনো সংখ্যায় আমাকে দিক, আমি কি করব, 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যদি ভাগশেষ পড়ে থাকে, যেমন এই ক্ষেত্রে ভাগশেষ পড়েছিল, ভাগশেষ যদি থাকে তাহলে সেই সংখ্যাটি বিজোড় সংখ্যা, যদি ভাগশেষ না থাকে তাহলে জোড়। দেখো 2 দিয়ে ভাগ করো, 2 পাচ্ছে 10, 2 পাচ্ছে 10, কোনো ভাগশেষ নেই, অতএব এটা কি জোড় সংখ্যা। এটা কি সংখ্যা না জোড় সংখ্যা। 8 9 কি বলেছে দেখো, কোনো বিজোড় সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল জোড় হবে না বিজোড় সংখ্যা হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি করে একবার দেখব, ঠিক আছে। রাফে করব। একটা বিজোড় সংখ্যা, মনে করো একটা বিজোড় সংখ্যা হচ্ছে 9, একে আমরা কি দিয়ে গুণ করব না 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলাম, গুণফল কত 9, তাহলে এটাও বিজোড় সংখ্যা, তাকে 1 দিয়ে গুণ করলে যেতে পেলাম 9 পেলাম। আর আমরা আরও একটা দেখি, সাপোজ মনে করো 13, 13কে 1 দিয়ে গুণ করলে কত হয় 13 হয়, মানে সেই সংখ্যাটিই পাই, অতএব বিজোড় সংখ্যা। তাহলে কি লিখব, 9 দাগের উত্তর, কোনো বিজোড় সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল সর্বদা বিজোড় হয়। তারপরে দেখো 10-এর দাগের অঙ্ক কি বলছে, বিজোড় সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল জোড় হবে না বিজোড় হবে। এটার উত্তর কি হবে, আমরা কি জানি, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয় তার গুণফল, অতএব 0 না জোড় না বিজোড়। অতএব উত্তর আমরা কি লিখব, বিজোড় সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে প্রাপ্ত গুণফল জোড় বা বিজোড় কোনোটি হয় না। যদি পরীক্ষায় থাকে যে কেন, সেই ক্ষেত্রে তোমরা কি লিখবে, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো কি বলছেন, নিচের সংখ্যাগুলিকে জোড় ও বিজোড় সংখ্যার তালিকাভুক্ত করো। এখানে আমি যেগুলো জোড় সেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, আর যেগুলো জোড় নয় সেগুলো ফাঁকা ছেড়ে রাখছি। তাহলে দেখো এটা হচ্ছে জোড়, আর কি আছে, এটা জোড়, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা। আচ্ছা, এই কটা হচ্ছে জোড় সংখ্যা, আর বাকি এই 0টা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো হচ্ছে গিয়ে কি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তোমরা একদিকে জোড় সংখ্যার তালিকা করবে আর একদিকে বিজোড় সংখ্যার তালিকা করবে। জোড় সংখ্যাগুলি জোড় সংখ্যার ঘরে লিখবে, বিজোড় সংখ্যাগুলি বিজোড় সংখ্যার ঘরে লিখবে, এই 0টা বাদ রেখে দেবে। এরপর দেখো রয়েছে কি 12 দাগে শূন্যস্থান পূরণ করো। সবগুলো করার খুব একটা প্রয়োজন নেই, কিছু কিছু বেছে বেছে আমি এখানে করে দিচ্ছি। যেমন দেখো প্রথমে আমরা 12-র 1-এর দাগেরটা করে দেখি। 17-র সঙ্গে 0 যোগ করলে কত হবে, 17 হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 3-এর দাগেরটা করি। 30 থেকে 1 বাদ দিলে কত হয়, 29 হয়। ঠিক আছে, বেশ। তারপর রয়েছে কি না 4-এরটা দেখো 15 গণিত 0, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কত হয়, 0 হয়। আবার এখানে দেখো 5-এরটা আমরা কি চাইছি, এখানে দেখো 10কে কত দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে আমরা কত দিয়ে গুণ করব, 10কে 0 দিয়ে গুণ করব। ঠিক আছে, আবার দেখো আর একটা রয়েছে কি 6-এর দাগে 0 গণিত 0 সমান কত, 0।
তারপরের এদিকে যেগুলো রয়েছে 7 দাগের অঙ্কটা দেখো, 19 থেকে কত বাদ দিলে 19 হবে? 19 থেকে 1 বাদ দিলে 18 হয়ে যায়, 0 বাদ দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা 9 দাগের অঙ্কটা দেখব, কত থেকে 1 বাদ দিলে 99 হয়। তার মানে আমাকে কী করতে হবে? 99-এর সঙ্গে 1 যোগ করে নিতে হবে। 99-এর সাথে 1 যোগ করলে কত হয়? 100, ঠিক আছে। এরপর দেখো রয়েছে 11 দাগেরটা, কতর সাথে 1কে গুণ করলে 13 হবে। কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে 13 পাওয়া যাবে। 13কে 1 দিয়ে গুণ করে দেখো কত পাওয়া যাচ্ছে, না 13 পাওয়া যাচ্ছে। এই চ্যাপ্টারে দেখো কি রয়েছে, ফাঁকা বক্সগুলিতে জোড় অথবা বিজোড় কথাটি লেখো। তাহলে কোন জায়গায় কি আমাকে বসাতে হচ্ছে দেখো, 13 দাগের প্রথমেই রয়েছে গিয়ে কি কয়ে আছে জোড় যুক্ত কি হলে সেটা বিজোড় হবে। জোড়ের সঙ্গে কি যোগ করতে হবে? বিজোড় করতে হবে, তবে সেটা বিজোড় হবে। ক্ষয়ের দাগের বিজোড় যুক্ত বিজোড় সমান জোড়। দেখো কি না বিজোড় গণিত কি সমান বিজোড়, না বিজোড়ের সঙ্গে আমাদের কি যোগ করতে হবে? না বিজোড়, ঠিক আছে। তারপরে দেখো ঘয়ের দাগের কি আছে, বিজোড় কার সাথে গুণ করলে সেটা জোড় হবে। আচ্ছা, পাশে পাশে আমি তোমাদের একটা করে এক্সাম্পল দেখাই। যেমন ধরো জোড় হচ্ছে 4, তার সাথে একটা বিজোড় যোগ করলাম, 4 আর 5 9 হলো। আবার একটা বিজোড় ধরো 3, তার সাথে আর একটা বিজোড় যোগ করলাম 5, 5 আর 3 কত হয়ে গেল? 8, এটা জোড় হলো। আবার একটা বিজোড় 3 গণিত আর একটা বিজোড় মনে করো আমরা গুণ করলাম 7, 3 7 21, এও বিজোড়। এবার আমাকে কি করতে বলেছে যে বিজোড়ের সঙ্গে কি গুণ করলে সেটা জোড় হবে। তো দেখা যাক বিজোড়ের সঙ্গে কি গুণ করতে হবে আমাকে, প্র্যাকটিক্যালি আমরা করে দেখি। একটা জোড় সংখ্যা নাও, একটা জোড় সংখ্যা মনে করো 4, তার সাথে একটা বিজোড় সংখ্যা 5, 4 5 20, 20 হচ্ছে জোড় সংখ্যা। আমরা আরও একটা করে দেখব। ধরো একটা জোড় সংখ্যা হচ্ছে 12, তার সাথে একটা বিজোড় সংখ্যা 3, 12 3 কত হয়? 36, এটা হচ্ছে জোড়। তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে কি করতে হবে? জোড় সংখ্যা গুণ করতে হবে, ঠিক আছে। তারপরে দাগে দেখো কি থেকে বিজোড় বাদ দিলে সেটা বিজোড় থাকবে, সেটাও দেখা যাক কীরকম। না একটা জোড় সংখ্যা নিই আমরা 12 থেকে আমরা একটা বিজোড় সংখ্যা 3 বাদ দিলাম। 12 থেকে 3 বাদ দিলে কত থাকে দেখো তো গুণে, 3 আছে কয় 12, 4 5 6 7 8 9 10 11 12, 9 12 বিজোড়। আমরা আরও একবার দেখি। সাপোজ মনে করো আমরা নিলাম 24 থেকে আমরা একটা বিজোড় সংখ্যা 19 বাদ দিলাম। 19 থেকে আমরা যদি 24 থেকে 19 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে? 19 20 21 22 23 24, 5 পড়ে রইল, তার মানে এটা বিজোড়। তাহলে একটা জোড় সংখ্যা থেকে যদি আমরা বিজোড় সংখ্যা বাদ দিই তাহলে আমাদের বিজোড় সংখ্যা আসবে, ঠিক আছে। একটা জোড় সংখ্যা থেকে যদি আমরা বিজোড় সংখ্যা বাদ দিই তাহলে আমরা বিজোড় সংখ্যা পাবো। বেশ, এরপর দেখো তোমাদের 14 দাগের অঙ্ক রয়েছে 7, তারপর আছে 14, তারপরে 21। এই সারির পরপর আরও সংখ্যাগুলি লিখি। পরপর সংখ্যাগুলি কি আছে দেখো, 7, তারপরে 14, তারপরে কি না 21। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে একটা প্যাটার্ন রয়েছে। কীরকমভাবে দেখো, প্রথম সংখ্যাটায় 7 গণিত 1, 7 1 7, তারপরের সংখ্যায় 7 গণিত 2, 7 2 14, তারপরের সংখ্যায় 7 গণিত 3, 7 3 21। তাহলে আমরা পরপর 7-এর ঘরের নামটা লিখছি। কটা সংখ্যা লিখতে বলেছে? 3টে সংখ্যা, এই 3টে দেওয়া আছে, আমাকে আরও 3টে লিখতে হবে। তাহলে 7 3 21, 7 4 28, 7 5 35,
7 6 42। ঠিক আছে, হয়ে গেল এই অঙ্কটা। 15 দাগের অঙ্ক কি বলছে, যে প্রথমে দেখো রয়েছে 1, তারপরে 4, তারপরে 9, তারপরে ডট 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 মানে শূন্যস্থান, তারপরে কমা, তারপর আবার 25, তারপরে কমা দিয়ে আবার শূন্যস্থান 39, আবার কমা দিয়ে 81। শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাও। কীরকমভাবে বসাচ্ছে দেখো, এই ক্ষেত্রে না এইটা 1 গণিত 1 করলে আমরা 1 পাই, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1, 1-এর পরে কী আছে 2, 2 গণিত 2, 2 দুগুণে 4, 2-এর পরে কী হয় 3, 3 গণিত 3, 3 তিরিকে 9। তাহলে এই যে 25, 25 মানে কি 5 গণিত 5, 5 5 25, 7 7 49, 9 9 81। তাহলে এর মিডিলে কিছু ছিল যেগুলো আমাদের লিখতে হবে, তাই তো? তাহলে দেখো 3 তিরিকে 9, 4 4 16, 4 4 16-র পরে কত হয় 5 5 25, 6 6, এটা 4 গণিত 4 করলাম, দেখো 6 গণিত 6। আচ্ছা, তোমাদের এই জিনিসগুলো মানে নিচে যেগুলো লিখছে এখানেও প্লাস এখানেও, এগুলো মনে মনের ক্যালকুলেশন, ঠিক আছে? এইগুলো ডিরেক্ট তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, পরীক্ষার খাতায় এগুলো লিখবে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে তোমার মনে মনে ক্যালকুলেশন, তুমি জাস্ট বুঝে নিচ্ছ যে 1 1 কে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81। ঠিক আছে, বেশ, এটা গেল 15 দাগ। 16 দাগের অঙ্ক কি বলছে, 3, তারপর আছে 8, তারপরে আছে 13, তারপর 18, তারপরে 23। সারির পরপর আরও 3টি সংখ্যা লেখো। কটি সংখ্যা লিখতে বলেছে আমাকে? 3টি সংখ্যা লিখতে বলেছে। তাহলে এর হিসাবটা একবার দেখি যে কি রয়েছে। এই ধরনের অঙ্কগুলোতে একটা প্যাটার্ন থাকে। প্যাটার্ন বলতে কীরকম, মানে এই যে এই জায়গাটায় তোমরা দেখলে যে 1কে 1 দিয়ে গুণ করে আমরা 1 পাচ্ছি, 2কে 2 দিয়ে গুণ করছি, 3কে 3 দিয়ে গুণ করছি, তার মানে তার পরপর সংখ্যাগুলো কী হবে, সেই সংখ্যা দিয়ে গুণ হবে। তো এই ক্ষেত্রে দেখো একটা প্যাটার্ন রয়েছে কি, আমরা 3, আচ্ছা আমি নিচে যেগুলো লিখছি সবগুলোই আবার আমি একটা আলাদা করে বক্স বানিয়ে দিই। এগুলো হচ্ছে মনে মনে ক্যালকুলেশন। তোমরা এই ক্যালকুলেশনটা বা অঙ্কটা এরকমভাবে রাফে গিয়ে করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো 3-এর সাথে 5 যোগ করলে কত হয়, 5 আর 3 হয় 8। এই 8-এর সাথে যদি 5 যোগ করো, 8 আর 5 হচ্ছে 13, 13-র সঙ্গে আবার 5 যোগ করলে 13 14 15 16 17 18, 18-এর সঙ্গে 5 যোগ করে 23। আমাকে 3 ঘর যেতে হবে, 23-এর সাথে 5 যোগ করে করা হয় 23, 23-এর সঙ্গে 5 যোগ করলে 28, 28-এর সাথে 5 যোগ করলে কত হবে না 33, 33-এর সাথে 5 যোগ করে, আচ্ছা আবার হয়ে যাবে কত 38। তাহলে পরপর সংখ্যাগুলো আমাকে কি লিখতে হবে, 28, 33 আর 38। তাহলে কি লিখব, 28 33, দেখো 28-এর সাথে 5 যোগ করেছি আমরা, কত হয়েছে 33 হয়েছে, 33-এর সঙ্গে আমরা আবার 5 যোগ করেছি, করে আমাদের 38 হয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা যেভাবে প্যাটার্নগুলো দেখাচ্ছি সেরকমভাবে বুঝতে পারছো জিনিসগুলো। তারপরে দেখো রয়েছে 4 8 12 16, সারির সপ্তম এবং নবম সংখ্যাটি লেখো। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ হয়েছে, পঞ্চম, ষষ্ঠ বাদ দিয়ে আমাকে সপ্তম আর নবম লিখতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে একটা ঘর বাদ, এখানে একটা ঘর বাদ, তারপরে যেটা হবে সেটা লিখতে হবে আর তারপরের সংখ্যাটা লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই জায়গায় এটাও মনে মনে ক্যালকুলেশন, আমি নিচে বক্সের মধ্যে ক্যালকুলেশনটা মনে মনের ক্যালকুলেশনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কীরকমভাবে হচ্ছে দেখো না, 4-এর সঙ্গে আমরা 4 যোগ করছি না, কত হচ্ছে 8, 8-এর সাথে 4 যোগ করলে হয় 12, 12-র সাথে 4 যোগ করলে হয় 16, 16-র সাথে 4 যোগ করলে হবে কত 20, 20-র সাথে আবার 4 যোগ করব 24, 24-এর সাথে 4 যোগ করলে 28, 28-এর সাথে 4 যোগ করলে 32। আমাকে কোন কোন সংখ্যা চেয়েছে দেখো, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমাকে এইটা আর এটা লিখতে বলেছে, সপ্তম আর নবম, সরি সপ্তম অষ্টম নবম, আচ্ছা সরি আমাকে আরও একটা লিখতে বলেছে, সেটা কি
এর সাথে আরও 4 যোগ করতে হবে, তাহলে 36। তাই তো, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, আমাকে এই দুটো লিখতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি লিখব না, প্রথমে লিখলাম 28 আর তারপরে হচ্ছে 36। তারপরের অঙ্কতে কি রয়েছে দেখো, পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে কয়টি জোড় সংখ্যা থাকে। পরপর দুটি বিজোড় সংখ্যা, আমরা এগুলো সব প্র্যাকটিক্যালি লিখে লিখে করব। পরপর দুটি বিজোড় সংখ্যা কি কি রয়েছে দেখো, আমরা লিখলাম 3, 3-এর পরে 4 বাদ দিয়ে কি না 5। তাহলে এই 3 আর 5-এর মাঝে কি আছে 4। তাহলে কি বলছে, পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে কটি জোড় সংখ্যা থাকে, আমরা কি লিখব, এটা রাফ, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কের উত্তর কি লিখব, পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে একটি জোড় সংখ্যা থাকে। তারপরের অঙ্কটা আবার দেখো কি বলছে, পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে কয়টি বিজোড় সংখ্যা থাকে। আচ্ছা, কয়টি লিখে ফেলেছি, কয়টি লিখব না, এখানে শূন্যস্থান দেওয়ার কথা ছিল। আচ্ছা, এবার তোমাদের রাফে করে দেখাই। পরপর দুটি জোড় সংখ্যা আমরা লিখব, পরপর মানে সেই লাইনে পরপর থাকবে, ঠিক আছে। পরপর মানে এমন নয় ধরো আমরা 20 লিখলাম তারপরে 80 লিখলাম, এরকম নয়। 20-র পর কি আছে, 20-র পর আছে 22, অতএব 22 লিখব। তাহলে এই যে 20 আর 22-এর মাঝে কোন সংখ্যাটি আছে, 21। তাহলে বিজোড় সংখ্যা 21, কয়টি বিজোড় সংখ্যা থাকছে, একটি। এরপর দেখো কি বলছে, পরপর দুটি জোড় সংখ্যার বিয়োগফল কত। দেখি আমরা রাফে করে, জোড় সংখ্যা, পরপর দুটি জোড় সংখ্যা আমরা এখানে দুটো নিয়েছি, 22 থেকে 20 বাদ দিলে কত হয় 2। তাহলে কি লিখব, পরপর দুটি জোড় সংখ্যার বিয়োগফল 2। তারপরে দেখো কি বলছে, 21-এর দাগের অঙ্ক, যে পরপর দুটি বিজোড় সংখ্যা। তাহলে পরপর দুটি বিজোড় সংখ্যা ধর আমরা নিলাম 21 আর একটা হচ্ছে 19। 21 থেকে 19 বাদ দিলে কি হয় 2। তাহলে এক্ষেত্রেও 21 থেকে 19 বাদ দিয়ে 2 হলো, 2 হচ্ছে গিয়ে অন্তর্ফল। তাহলে কি লিখব, পরপর দুটি বিজোড় সংখ্যার অন্তর 2। এরপর কি অঙ্ক রয়েছে একটা দেখি, 22-এর দাগের, 20 থেকে 80-র মধ্যে কতগুলি বর্গ সংখ্যা আছে তাদের সমষ্টি নির্ণয় করে বলো, যোগফল জোড় না বিজোড়। আচ্ছা, বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা মানে জানো তোমরা, বর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, ঠিক আছে। সেটা কি রকম দেখো, এই রাফের মধ্যে দেখাই। ধরো আমরা 1কে 1 দিয়ে গুণ করলাম, কত হলো 1। 2কে 2 দিয়ে গুণ করে 4। এই যে 2 দুবার গুণ করলাম, এটাকে আমরা এরকমভাবে লিখি, নিয়ে হচ্ছে 4। এটা হচ্ছে বর্গ, ঠিক আছে। আর এই 2 হচ্ছে 4-এর বর্গমূল। মূল মানে হচ্ছে যেমন গাছের মূল হয় শিকড়, সেরকম এই 4 সংখ্যাটা আসছে কোথায় থেকে, 2 থেকে। অতএব 2 হচ্ছে বর্গমূল, আর এই 2-এর বর্গ হচ্ছে কত, 4। 2কে 2 দিয়ে গুণ করে। তো আমাদের অঙ্কতে বলা হচ্ছে 20 থেকে 80-র মধ্যে, তাহলে 1 বাদ, 4 বাদ। দেখো 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 মানে 3কে 3 দিয়ে গুণ করলে 3-এর বর্গ হয় 9, 4-এর বর্গ হয় 16, এটাও বাদ। তাহলে 5-এর বর্গ থেকে আমরা দেখব, 5-এর বর্গ কত, 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 7 7-এ 49, তারপর 8-এর বর্গ কত, 8 8-এ 64, 9-এর বর্গ 9 9 81, 81 দেখো 80-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা
না 4 পর্যন্ত নিতে পারছি না, 4-এর পর থেকে আমরা 9-এর আগে পর্যন্ত নিচ্ছি। কটা সংখ্যা? 1, 2, 3, 4। তাহলে 20 থেকে 80-র মধ্যে বর্গ সংখ্যা কটি? না 4টি। এবার তাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। 25 যুক্ত 36 যুক্ত 49 যুক্ত 68 সমান কত হয়? দেখো 9-এর সাথে 4 যোগ করলে হয় 13, 13 আর 6 কত হয়? 13 আর 6 হয় 19, 19 আর 5 হচ্ছে 19-এর সঙ্গে 5 যোগ করলে হয় 24, 24-এর 4 হাতে থাকে 2, 2 আর 6 হয় 8, 8 আর 4-এ 12, 12 আর 3-এ হচ্ছে গিয়ে কত? না 15, 15 আর 2-এ 17। 1, 7, 4 এই সংখ্যাটি হচ্ছে এদের যোগফল মানে সমষ্টি। এই 1, 7, 4 এই সংখ্যাটিকে আমরা 2 দিয়ে ভাগ করে দেখব। 2 7 14, 2 8 16, তাহলে 2 8 16 যাবে না, আচ্ছা 2 8 16 যাচ্ছে, 2 8 16, 2 9 18 হয়ে যায়, 16 পর্যন্ত গেল, 2 7 14। আমার এই ইংরাজি আর বাংলা সংখ্যাগুলো মিলে গিয়ে খুব গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, 2 দিয়ে ভাগ করে আমরা কোনো ভাগশেষ পেলাম না, অতএব এই সংখ্যাটি, অতএব সংখ্যাগুলির যোগফল কি না জোড় সংখ্যা, সংখ্যাগুলির যোগফল জোড় সংখ্যা। তো এই ছিল তোমাদের সংখ্যার ধর্ম চতুর্থ পাঠের এই যে সংখ্যার ধর্ম, এই সংখ্যার ধর্ম চ্যাপ্টারের অনুশীলনী 5-এর পুরো প্রশ্ন উত্তর। পরবর্তীতে রয়েছে দেখো রোমান সংখ্যা। রোমান সংখ্যাগুলি এই জায়গাটায় সুন্দরভাবে লিপিবদ্ধ করা রয়েছে। তো তোমরা এই জিনিসটা সুন্দর করে মুখস্থ করে নিও। কীভাবে মুখস্থ হবে? এগুলো তো তার মুখস্থ করে এরকমভাবে তুমি পড়তে পারবে না যে 1 মানে একটা দাগ, 2 মানে 2টো দাগ, 3 মানে 3টে দাগ, এমন তো না। এগুলো জাস্ট তোমাকে চোখ বুলাতে হবে আর খাতায় লিখে লিখে অভ্যাস করতে হবে। আর তার সাথে এই যে অনুশীলনী রয়েছে, অনুশীলনী দিয়েও তোমরা এটা চেক করে নিতে পারবে, যাচাই করে নিতে পারবে যে কত দূর কি তোমাদের পড়া হয়েছে। তো যাই হোক, আজকের এই পড়া এত দূরই থাকলো, অর্থাৎ আজকের অঙ্ক চ্যাপ্টার এতটুকুই করা থাকলো। পরবর্তী চ্যাপ্টার আমরা অনুশীলনী 7 করব। অনুশীলনী 7-এর অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, প্রত্যেকবারের মতো বলছি, ভিডিওতে একটা লাইক দেবে এবং পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নেবে, যাতে ভিডিওতে আরও বেশি বেশি করে ভিউ হয়।